এক গ্রামে সোনিয়া তার স্বামী ও সন্তানের সাথে বাস করত। আমি মাঠে যাচ্ছি গরুগুলো চড়ানোর জন্য। কেন গো, আজ অনেক সকাল সকাল যাচ্ছ? এত সকাল সকাল কেন যেতে হবে? জমিদারনি বলে দিয়েছেন সকাল সকাল যেতে হবে। কিন্তু এত সকাল সকাল কি গরুগুলোর ঘুম ভাঙবে? গরুরাও না একটু ঘুমালো, আর তুমি একটু বিশ্রাম করলে। কি আর করব, গরিবের কপালে যা আছে তাই মেনে নিতে হবে। এরপর হাসান হাঁটতে শুরু করে জমিদারের বাড়ির দিকে। হাসান রাখালের কাজ করত। জমিদারের বাড়ির খামারের সকল গরু ছাগল চড়িয়ে তার সংসার চালাতো। জমিদার সাহেব, কোথায় আপনি? আমি চলে এসেছি। জমিদার তো বাড়িতে নাই। তাড়াতাড়ি গরুগুলারে নিয়ে বাইরে যাও, ঘাস খাওয়াইতে হইব। এদেরকে বেশি করে ঘাস না খাওয়াইলে গরুর দুধ থেকে আসবে? তোমার মতো গরিবদের তো পালতে হলে টাকা পয়সাও লাগবে আমাদের, তাই না? এভাবে কেন বলছেন? আমি এক্ষুনি যাচ্ছি, আমার তো বেশি দেরি হয়নি। ভোর হতেই চলে এসেছি। ভাবছিলাম গরুদের ঘুমের সমস্যা হয় কিনা। ওইসব চিন্তা তোমার করতে হইব না। মুকুটা এত টাকা ধার চাওয়ার জন্য আর বেতন চাওয়ার জন্য ঠিকই চলে আসো। এখন এসব চিন্তা না করে যাও, কষি কষি ঘাস খাওয়াবা, যেন দুধ বেশি করে পাওয়া যায়। জমিদার যেমন নির্দয় ছিল, তার স্ত্রী জমিদারনিও ছিল একই রকম। তারা দুজনেই দরিদ্র সহজ সরল লোকেদের অনেক খাটিয়ে মারত এবং তাদেরকে ঠিক মতো তাদের ন্যায্য মজুরি পর্যন্ত দিত না। এভাবেই দিন চলছিল। একদিন হাসান গরু চড়িয়ে বাড়ি ফিরে যাবে, তার আগে গরুগুলোকে খামারে রেখে জমিদারনির সাথে কথা বলতে যায়। গরুগুলোকে খামারে রেখে দিয়েছি, আজকের মতো আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। কাল একটু দেরিতে আসলে কোনো সমস্যা আছে? আমার বাসায় একটু কাজ ছিল। আরে কিসের দেরিতে আসবি? না না, কাল তো তাড়াতাড়ি আসতে হইব, কারণ আমাদের একটা গাভীর বাচ্চা হইব, তুই তো দেখছস। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু আমাকে একটু আগে আগে ছুটি দিলে খুব ভালো হয়। ঘরের কিছু মেরামত করতে হবে। গিন্নি একা একা তো সেসব কাজ করতে পারে না। ঠিক আছে, কাল আগে তাড়াতাড়ি চলে আয়, তারপর না হয় দেখা যাইব। হাসান কথা মতো বাড়ি ফিরে যায়। তা বাজার সদাই কবে আনবে? ঘরের চাল ডাল শেষ হয়ে আসছে। বেতন টেতন কি পেয়েছো কিছু? বেতনের কথা আর কি করে বলি, দেখি কালকে গাভী একটা ছানা প্রসব করবে। এরপর সময় পেলে জমিদারকে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এসো খাবার খেতে বসো। তোমার ছেলেটা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। কই, আমার ছেলেটা কোথায়? আরাফ, আমার লক্ষ্মী ছেলে, আয় তো বাবা। চলো একসাথে খাবার খেয়ে নেই, এরপর আমি লেখাপড়া করে ঘুমোতে চলে যাব। হ্যাঁ রে বাপ, তোকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। এরকম কৃষক চাষা হলে হবে না। আমার মতো রাখাল হয়ে তো আর জীবন পার করা যাবে না। তুমি চিন্তা করো না বাবা, আমি ভালো করে পড়ালেখা করছি। একদিন দেখবে আমাদের এই দুঃখের দিন আর থাকবে না। পরের দিন হাসান ভোর না হতেই জমিদারের বাড়ি চলে যায়। যা, গাভীর ছানা প্রসব হবে। তুই সব কাজ করে রাখ, আমার এখনো ঘুম ভাঙেনি, আমি ঘুমাচ্ছি। হাসান এরপর সেই গাভীটার কাছে চলে যায় এবং কিছুক্ষণ চেষ্টা করার পর গাভীটা একটা অসুস্থ গরুর ছানার জন্ম দেয়। আহারে, গরুর ছানাটা দেখতে কেমন অসুস্থ লাগছে। কি জানি এমন কেন হলো। কই, জমিদার তো দেখছি এখনো আসছে না। মনে হয় ঘুমোচ্ছে। ওনার ঘুম ভাঙলে পরেই দেখাবো। বেলা কিছুটা বাড়লে জমিদার সাহেব বাইরে বেরিয়ে আসেন। সে তার গরুর ছানা দেখে খুবই অবাক হয়। এ কেমন গরুর ছানার জন্ম দিয়েছে? এমন অসুস্থ গরুর ছানার আমার কোনো প্রয়োজন নেই। এই গরুর ছানাকে নিয়ে যা, এটাকে জঙ্গলে কোথাও ফেলে আসবি। কিন্তু জমিদার সাহেব, তাহলে তো এই গরুর ছানাটা বাঁচবে না। এমনিতেই তো অসুস্থ, মায়ের থেকে আলাদা করবেন না। তোকে বেশি কথা বলতে হবে না। অসুস্থ গরুর ছানার আমার কোনো প্রয়োজন নেই এই খামারে। আপনি কিছু মনে না করলে এই ছানাটা আমি লালন পালন করতে চাই জমিদার সাহেব। ঠিক আছে ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। তবে আমার গরুর খামারের গরুদের দেখাশোনায় যেন কোনো কমতি না থাকে। এরপর হাসান সেই অসুস্থ গরুর ছানাটাকে নিজে লালন পালন করতে থাকে। এভাবেই দিন চলতে থাকে। হাসানের স্ত্রী সোনিয়া এবং তার ছেলে আরাফ, তারা সকলে মিলে সেই অসুস্থ গরুর ছানাটাকে দেখাশোনা করতে থাকে। বাবা, গরুর ছানাটা তো ভালোই বড় হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু দেখতে এখনো কেমন চিকন রোগা পটলা। ও কি ভালো করে দুধ দিতে পারবে? দুধ না দিলেই বা কি করার, এত কষ্ট করে এত বড় করেছে এটাকে, এর প্রতি তো মায়া জন্মে গেছে। তোমার যত আদিক্ষেতার কথা! এই যে আমাদের নিজেদেরই খেতে কষ্ট হয়, তার মধ্যে গরুর জন্য খাবার কিনে নিয়ে আসছি। আর এই গরু যদি আমাদেরকে দুধ না দেয়, তাহলে শুধু শুধু কেন কষ্ট করে পালবো? না বাবা, ঠিক কথাই তো বলেছে।
এই গরুটাকে তো আমিও ছোটবেলা থেকেই পালছি। এই লালুর প্রতি আমারও খুব মায়া জন্মে গেছে। কিরে, এই গরুটাকে আবার নাম দিলি নাকি? লালু? হ্যাঁ বাবা, আমি এই গরুর নাম দিলাম লালু। আজ থেকে একে আমরা লালু বলেই ডাকবো। তাদের গরু লালু দিন দিন বড় হতে থাকে। মাস পেরিয়ে বছর হয়, আর দেখতে দেখতেই হাসানের সেই রোগা পটলা গরুটা বিশাল বড় হয়ে যায় এবং তার দুধ দেওয়ার বয়সও হয়ে যায়। লালুকে দেখতে অনেক রোগা পাতলা লাগে, তবে আমার মনে হয় একবার দুধ দুইয়ে দেখার চেষ্টা করলে ভালো হবে। আচ্ছা, তুমি যেহেতু বলছো তাহলে আমি চেষ্টা করে দেখছি। তারপর হাসান লালুর দুধ দোয়ানোর চেষ্টা করে। অমনি তারা অবাক হয়ে দেখতে থাকে তাদের বালতি কিছুক্ষণের মধ্যেই ভরে গেছে। আরে, এ তো অবাক করা বিষয়। লালু আবার এত দুধ কি করে দিচ্ছে? হাসানের কথা শুনে তার ছেলে আরাফ ও তারা ঘর থেকে বেরিয়ে আসে। আরে, তাই তো দেখছি অসম্ভব ব্যাপার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এমন রোগা পটলা গরু আবার এতগুলো দুধ কি করে দিল। আমি তো নিজে জমিদারের খামারে দুধ দোয়াই, একটা সুস্থ সবল গরুও তো এত দুধ দিতে পারে না। হাসান আর তার পরিবার এই অসুস্থ লালু গরুর এত দুধ পেয়ে খুব খুশি হয়। এভাবে কয়েকদিন চলতে থাকে। হাসান সেই গরুর দুধ বাজারে বিক্রি করে ভালোই অর্থ আয় করতে থাকে। তাহলে আমরা বেশ কিছু টাকা জমাতে পারবো এবার, আর সেই টাকা জমিয়ে আমি নিজে একটা বড় গরুর খামার দেব। এটা খুব ভালো হবে, এমনটাই করা উচিত। এভাবে হাসান তার গরুটাকে লালন পালন করতে থাকে আর সেই গরুর দুধ দুইয়ে দুধ বিক্রি করে টাকা উপার্জন করতে থাকে। কয়েকদিনের মধ্যেই সেই খবর লোকজনের মাধ্যমে জমিদারের কানে পৌঁছায়। কি এই কথা? এই গরু আমার গাভীর থেকে হয়েছে আর এখন কিনা দুধ খাবে ওই হাসান? এটা হতেই পারে না। এরপর জমিদার কিছু লোক পাঠিয়ে হাসানের কাছ থেকে সেই রোগা পটলা গরুটাকে জোর করে নিয়ে যায়। এ কি করছেন? এটা আমার কাছ থেকে নেবেন না, নেবেন না। একদম কথা বলবি না। যদি এই গরু ফেরত চাস তাহলে এক কাজ কর, আমার কাছে যে বাড়ি বন্ধক রেখেছিস আর সেই টাকাগুলো ফেরত দে, না হলে গরুও যাবে আর তোর বাড়িও যাবে। হা হা হা। জমিদারের এমন কথা শুনে হাসান আর কোনো কথা বলতেই পারে না। সে মন খারাপ করে বাড়িতে বসে থাকে আর জমিদারের বাড়ির কাজও করতে থাকে। এভাবেই কয়েকদিন চলে যায়। হাসান প্রতিদিন মন খারাপ করে থাকতো। তার ছেলে আরব এবং তার স্ত্রী তারা সকলেই গরুর শোকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। বাবা, আমাদের লালু কবে আমাদের বাড়ি ফিরবে? আমাদের রান্নাঘরের পাশের জায়গাটা কেমন খালি খালি লাগে। কি জানি এই গরু আমাদের কাছে কখনো ফিরবে কিনা। অন্যদিকে জমিদার অনেক চেষ্টা করেও সেই অসুস্থ রোগা পটলা গরুটার মধ্য থেকে দুধ বের করতে প্রতিবারই ব্যর্থ হয়। আরে কি করছিস কি? তোরা কি দুধ বের করতেই পারছিস না? আমি তো শুনেছি হাসান এই গরু থেকে 6-7 কেজি করে দুধ বিক্রি করতো। এত এত টাকার দুধ বিক্রি করেছে ও। হ্যাঁ, দে, আমাকে দে, আমি দেখি। জমিদার নিজে চেষ্টা করতে যায় আর অমনি লালু জমিদারকে একটা লাথি মেরে দেয়। ওরে বাপরে, কি শয়তান গরু আমাকে লাথি মারলো! এই গরুকে এক্ষুনি তোরা এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা কর। এই গরু আমার খামারে প্রয়োজন নেই। জমিদারের লোকেরা এরপর সেই গরুকে নিয়ে হাসানের বাড়িতে রেখে আসে। হাসান আর তার পুরো পরিবার আবারও লালুকে তাদের কাছে ফেরত পেয়ে খুব খুশি হয়।